আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যান্ড প্রিন্টের 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হচ্ছে শাড়ি পেইন্টিং। শাড়ি পেইন্টিংটা খুবই ইন্টারেস্টিং। আর আজকে আই হোপ আপনারা ভিডিও থেকে আমার ভয়েসের দিকে একটু বেশি মনোযোগ দিবেন, কারণ আমি কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট শাড়ির জন্য। আর শাড়ি নিয়ে ভিডিও আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার রুম এত বেশি অন্ধকার ছিল যেখানে শাড়ি কাজ করি, তো ভিডিও ভালো আসতেছিল না। ভালো সূর্যের আলো না থাকলে তো ভিডিও ভালো আসে না। তো যাই হোক, আপনারা একটু আমার কথার দিকে ফোকাস করবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফ্রেম। এই ফ্রেমটা আমি নিজের আইডিয়া থেকে আর কি বাসায় বানিয়ে নিয়েছিলাম। সেটা বাজারের অন্য ফ্রেমের চেয়ে একটু ভিন্ন। এখানে আমি এক সাইডে ফোম ইউজ করেছিলাম, আর এখানে যেন পিনটা দিয়ে সেট করতে পারি, আর অন্য পাশে কাঠ ছিল, জাস্ট ক্লিপ দিয়ে সেট করে দিয়েছি। এখন কথা এটা সম্পূর্ণ বাসার আইডিয়াতে বানানো, সেজন্য একটু ভিন্ন হতে পারে। আপনি বাজারে এই ধরনের ফ্রেম পাওয়া যাবে, সেটা 1500-1200 এরকম প্রাইসে হতে পারে। আমি 3-4 বছর আগে দেখেছিলাম এরকম একটা প্রাইসে, আর আমি বাসায় যেটা মেক করেছি সেটা 1500 পড়েছে। তবে আমি আমার মন মতো বানিয়েছি, একদম মজবুত ছিল। আর এখানে আমি একটা জিনিস দেখাই, আমি খুব টান করে শাড়িটা সেট করেছি। আমার হাতের যে শাড়ির ধরনটা দেখলেন, ধরার মধ্যে যে খুব টান হয়ে আছে। আপনার শাড়িটা যত টান হয়ে থাকবে আপনার কাজ করতে ততই সুবিধা হবে। এখন কথা অনেকেই শখের বসে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে এত বড় ফ্রেম কেনাটা আসলে মনে হয় না কোনো যুক্তি আছে। আপনি একটা দুটো শাড়ির জন্য নিশ্চয়ই 1500 টাকা দিয়ে ফ্রেম কিনবেন না, এবং সেই ফ্রেমটা পরে আর ইউজ করা হবে না। সেক্ষেত্রে আপনারা যে কোনো জায়গায় শাড়িটা আটকে দিতে পারেন, হয়তো বা জানালার গ্রিলে আটকে টান করে নিয়ে কাজটা করতে পারেন। মেন কথা শাড়িটা কোনোভাবেই নিচে লাগা যাবে না, যেহেতু কাপড়টা খুব বেশি পাতলা হয়। আপনি কালার করলে সবটা কালার নিচে পড়ে যাবে। আমি আগের ক্লাসে একটা অর্গানজা কাপড়ে কাজ করেছিলাম, সেখানে পাতলা কাপড়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে কথা বলেছিলাম। শাড়িটার ক্ষেত্রে বিষয়টা একদমই সেম। আর যারা একটু প্রফেশনালি নিতে চান তারা অবশ্যই ফ্রেম কিনে নেবেন। ফ্রেম ছাড়া এভাবে একটু জানালায় লাগিয়ে বা একটু ফ্রেম ছাড়া একটু ওই জায়গায় এই জায়গায়, মানে এভাবে আপনারা বেশি কাজ করতে পারবেন না, অনেক সময় সাপেক্ষ। তারপরে আপনাদের কাজ করতেও অনেক ঝামেলা হবে। ফ্রেম দিয়ে সেট করে নিলে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা গেল ফ্রেমের বিষয়। আর ফ্রেম যারা রেডিমেড কিনতে চান, আমার মনে হয় রেডিমেড কিনে নিলেও ভালো হবে। তবে সেক্ষেত্রে আমি কোনো পেজ সাজেস্ট করতে পারতেছি না, কারণ আমি নিজেও কিনে নাই অনলাইন থেকে, আমি নিজে বানিয়ে নিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটা যদি কেউ জানতে চান বা বানানোর ইচ্ছা থাকে তারা কমেন্ট করতে পারেন, আমি এটা নিয়ে পরে ভিডিও দিয়ে দিব। আমার যেখানে কাজ করি রুমটা অন্ধকার ছিল বিধায় কাজটা এত ভালো করে দেখাতে পারিনি। তবে ফ্রেম নিয়ে সিঙ্গেল ভিডিও দিলে আমি বাইরে নিয়ে গিয়ে একটা ভিডিও করে নেব। শাড়ি নিয়ে বাইরে গিয়ে ভিডিও করাটা অনেক বেশি টাফ ছিল আমার জন্য। তারপরে কাস্টমার একটু তাড়া ছিল শাড়িটা ডেলিভারি করার জন্য। সব মিলিয়ে এভাবে ভিডিওটা করতে হয়েছে। তাছাড়াও আপনারা শাড়ির ভিডিওর জন্য অনেক দিন যাবত ওয়েট করতেছিলেন। তো এবার আমরা একটু রঙের ঘনত্বর দিকে আসি। শাড়ির ক্ষেত্রে আপনার রঙের ঘনত্বটা আপনি একটু ভারী রাখার ট্রাই করবেন, যেহেতু পাতলা কাপড়। খুব বেশি পাতলা হলে আপনি 2-3টা পার্ট দিলেও দেখবেন যে কালারটা বুঝতেছে না, বা কালারটা এত পাতলা হয়ে গেছে 3-4টা শেড দিলেও ফুলফিল হচ্ছে না। আমি এখানে একটা ঘন শেড দিচ্ছি, শেডটা আমি যখন দিচ্ছি তখন পুরোটা কভার করেই দিচ্ছি, কিন্তু একটু পরে আমি দেখাবো যখন শুকিয়ে যায় তখন সেটা মনে হয় যে অনেকটা অংশ ফাঁকা হয়ে আছে, কালারটা সরে গেছে। নর্মালি শাড়ির যে কাপড়ের সুতার যে ধরনটা সেটা অনেকটা ডিস্টেন্স মেনটেন করে করা হয়। নর্মালি যত পাতলা কাপড় থাকে সুতাগুলো তত দূরে থাকে, তো মাঝখানে যে একটা সুতা থেকে অন্য একটা সুতার গ্যাপ সেটা কিন্তু আপনাকে রং দিয়ে কভার করে নিতে হয়। সেক্ষেত্রে আপনার যদি রংটা খুব বেশি পাতলা হয় সেটা আপনি কভার করতে অনেকবার প্রয়োজন হবে, একবার দেওয়ার পর আবার দিলে তখন আস্তে আস্তে কভার হবে। তবে মোটামুটি ঘন থাকলে আপনি 2টা শেডে কভার করতে পারবেন। আমি প্রথম শেডের ক্ষেত্রে কোনো ধরনের অ্যানকি ইউজ করিনি, আমার কালারটা মোটামুটি ঘনই ছিল, সেখানে আমি সরাসরি কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরেও অনেকটা জায়গা কালার শুকানোর পর দেখলাম যে ফাঁকা হয়ে আছে, মনে হচ্ছে যে এখানে কালার লাগেনি।
তো এটা হচ্ছে একটু বুঝে বুঝে যেতে হবে। আর যেহেতু এখানে আমি ব্ল্যাক কালার কাপড় ইউজ করতেছি, আমরা নর্মালি আগে ক্লাসগুলোতে দেখেছি যে ডার্ক কালার কাপড়গুলোতে আমরা নিচে একটা বেস দিয়ে নিই, তারপরে হচ্ছে সেকেন্ড লেয়ারটা দিই। কিন্তু এখানে যেহেতু হলুদটা একটু লাইট কালার ব্ল্যাকের তুলনায়, সেজন্য আমি বেস হিসেবে হলুদটা দিয়েছি। তার উপর হচ্ছে আমি আরবার হলুদ আর একটু হোয়াইট মিক্সড করে দিব কালারটা একটু হালকা হওয়ার জন্য। আর এটা হচ্ছে শুকানোর পরের রেজাল্ট। দেখতে পাচ্ছেন যে অনেকটা অংশ জুড়ে মনে হচ্ছে যে এখানে কালার দিইনি আমি, আসলে কিন্তু আমি এখানে কালারটা দিয়েছিলাম, কিন্তু শুকানোর পর কালারটা সরে গেছে। সেম কাহিনীটা আপনাদের সাথেও হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে একটু ধৈর্য ধরে সেকেন্ড একটা লেয়ার দিবেন। তবে কখনোই উপরে শুকানোর আগে আরেকটা লেয়ার দিয়ে দিবেন না, তাহলেও কোনো লাভ হবে না, জিনিসটা সেম এরকমই হবে। সেজন্য হচ্ছে একটা লেয়ার শুকানোর পর আমাদের একটু ধৈর্য ধরতে হয়, দেন হচ্ছে সেকেন্ড লেয়ারটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি এখানে অনেকটা ঘন করে দিয়েছিলাম, তারপরেও এই অবস্থা। আর আমি এখানে যদি অ্যাঙ্কের সাথে কালারটা মিক্সড করে পাতলা করে দিতাম, সেক্ষেত্রে তো পুরোটা জায়গা জুড়ে এরকম দেখা যেত। সেজন্য আমি যেন কিছুটা এই প্রবলেমটা এড়াতে পারি, সেজন্য হচ্ছে ঘন দিয়েছিলাম। এবার হচ্ছে আমি এখানে হলুদটা আগে বেস হিসাবে দিয়েছিলাম, সেটার সাথে একটু হোয়াইট মিক্সড করে দিব যেন কালারটা আর একটু লাইট হয়ে যায়। আমি এখানে চাইলে প্রথমে হচ্ছে হোয়াইট কালারের বেস দিয়ে উপরে হলুদ অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমার কাছে হোয়াইট কালারের পরিমাণটা কম ছিল, সেজন্য হচ্ছে আমি এখানে মিক্সড করে ফেলেছি। আর তাছাড়া হচ্ছে এখানে যে ইয়েলো কালারটা দেখতে পারতেছেন, তার চেয়ে আর একটু হালকা দরকার ছিল, আমার শাড়ির মধ্যে ডিজাইনটা একটু হালকা ছিল, সেই জন্য হচ্ছে আমি এখানে হোয়াইট মিক্সড করে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে সেকেন্ড লেয়ার দিচ্ছি, আর সেকেন্ড লেয়ার আমার মনে হয় দিতেই হবে। তবে হোয়াইট কালার কাপড়গুলোতে সেকেন্ড লেয়ার একটু কমিয়ে দেওয়া লাগে, এভাবেই হয়ে যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই কালারের ঘনত্ব বেশি থাকতে হবে। এবার আসি, যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন তারা কি কি ধরনের কাপড়ে হচ্ছে হ্যান্ড প্রিন্ট করতে পারবেন। তাছাড়া হচ্ছে যারা নর্মালি শখের বসেও করতে চান, তাদের জন্য আমি কিছু কাপড় সাজেস্ট করি। প্রথমে হচ্ছে আপনি কি টাইপের কাপড় চান, আপনি কি কটন টাইপের চাচ্ছেন বা মোটা পাতলা, সেটা হচ্ছে আগে সিলেক্ট করতে হবে। আপনি যদি কটন টাইপের চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে অনলাইনের অনেক শপ আছে যেখানে আড়ং কটন কাপড় পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারেন। আর সেগুলো প্রাইসটা একটু তুলনামূলক বেশি পড়ে। আবার হচ্ছে এরকম পাতলা টাইপের কাপড় হলে আপনি এখানে হাফ সিল্ক পাবেন, তারপরে হচ্ছে সেমি মসলিন পাবেন। হাফ সিল্ক আর সেমি মসলিন হচ্ছে বেশি জনপ্রিয়। যারা বিজনেস করে মূলত এই দুইটা ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করেই শাড়িটা মেক করে, খুব কম অন্য কাপড়ে কাজ করা হয়। তবে এছাড়া হচ্ছে সিল্ক কাপড়েও আপনারা কাজ করতে পারেন। আবার অনেক জায়গায় দেখবেন বিভিন্ন শপের মধ্যে, অনলাইন শপগুলোতে জাপানি সিল্ক সেল করে, সেগুলোও ভালো, সেখানেও হ্যান্ড প্রিন্ট করতে পারবেন। এছাড়া অর্গানজা আছে, অর্গানজাটা আমি জানি না সঠিক এক কালার শাড়ি কি পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায়, যাদের অর্গানজার উপর কাজ করার ইচ্ছা, তারা আপনারা গজ কাপড় কিনে সেখানে হচ্ছে কাজ করতে পারেন, সেটাও শাড়ি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবার প্রধান যে দুইটা কাপড়ের বেশি হ্যান্ড প্রিন্ট করা হয়, হাফ সিল্ক আর সেমি মসলিন। এবার আমরা হাফ সিল্ক আর সেমি মসলিন নিয়ে একটু আলোচনা করি। কাপড়ের ধরন, ম্যাটেরিয়াল অনেক টাইপের হয়, হাফ সিল্কের মধ্যেও অনেক টাইপের হয়ে থাকে। আবার মাঝে মাঝে হচ্ছে আমরা যে কাপড়টা পাই খুব সফট হয় হাফ সিল্কের মধ্যে, একদম হাতে নিলে মনে হয় যে কিছুটা সেমি মসলিন টাইপেরই। আবার অনেক সময় অনেক খসখসে কাপড়ও পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে, ভালো পেজ থেকে কেনার ট্রাই করবেন। আর হাফ সিল্ক কাপড়ের একদম রেট করা প্রাইস হচ্ছে 350। অনেক পেজ আবার 300 সেল করে, কেউ আবার 260 টাকাও সেল করে। সেক্ষেত্রে হচ্ছে কাপড়ের যে ম্যাটেরিয়ালের, সেটার একটা ব্যাপক ব্যবধান দেখতে পারবেন। আসলে সস্তা জিনিস যে ভালো হয় ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি একটু দাম দিয়ে একটা জিনিস কিনলে সেটা অবশ্যই সস্তা জিনিসের তুলনায় ভালো হবে। তবে ভালো জিনিস পেতে চাইলে অবশ্যই আপনাকে প্রাইজের বিষয়টা মাথায় রাখতে হবে, সেই সাথে হচ্ছে আপনাকে ভালো একটা পেজ সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে সেমি মসলিনে আসি। সেমি মসলিন হাফ সিল্কের তুলনায় অনেকটাই সফট, তারপরে এটার বহরও অনেক বেশি, কাজ করেও আপনি আরাম পাবেন। তাছাড়া আমার মনে হয় কেউ যদি শখের বসে কাজ করতে চান, আপনি কষ্ট করে যেহেতু কাজটা করবেন, আমিও নিজে হলে অবশ্যই হাফ সিল্কের বদল সেমি মসলিনে কাজ করতাম। তবে বিজনেসের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তবে অনেকেই হয় যে শখ করে একটা কাজ করে, অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে, সেক্ষেত্রে অবশ্যই উচিত যে সেমি মসলিনে কাজ করা।
সেমি মসলিনের যে কাপড় বা হাফ সিল্ক যাই বলেন না কেন, এগুলা আমি অনলাইন থেকেই নেই। আর এই ধরনের কাপড়ের জন্য বিখ্যাত হচ্ছে কুমিল্লার কাপড়গুলো। আপনারা চেষ্টা করবেন ট্রাস্টেড কোনো অনলাইন পেজ থেকে নেওয়ার জন্য। দারাজ থেকে নিলে অনেক সময় উল্টাপাল্টা কাপড়ও চলে আসে, সেক্ষেত্রে কিন্তু করার কিছু থাকে না। তবে এটা হচ্ছে আমার মেইন ধারণা, যেটা অনেকে কোয়েশ্চেন করেছিলেন যে কোন ধরনের কাপড়ে কাজ করা যায়। মোটামুটি আপনি সব ধরনের কাপড়েই কাজ করতে পারবেন, তবে বেশি জনপ্রিয় হাফ সিল্ক আর সেমি মসলিন। আর প্রাইজের ব্যাপারটা হচ্ছে আমি একটু বলে দিলাম। আর সেমি মসলিনের প্রাইসটা হচ্ছে আপনি 500 পাবেন, আবার কেউ কেউ 450 সেল করতেছে, কেউ কেউ 600 650 সেল করতেছে। এটাও হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে বেশি বা কম হয়ে থাকে। এবার আসা যাক, যারা হচ্ছে বিজনেস করতে চান তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, প্রাইসটা কিভাবে ধরবেন। এটা নিয়ে আমরা আগের ক্লাসেও বিস্তারিত আলোচনা করেছি, তাও আবার শাড়ি নিয়ে একটু আলোচনা করি। শাড়ির প্রাইসটা অবশ্যই আপনি প্রথম মাথায় রাখবেন যে আপনি কি পরিমাণ কাজ শাড়িতে করতে যাচ্ছেন। প্রথমে হচ্ছে আপনার এখানে কতটা সময় লাগবে। অনেক বড় কাজ থাকে, অনেক বড় ফুল থাকে, সেগুলোর প্রাইস যদি 700 হয়, আবার ছোট কাজের প্রাইসও অনেক সময় 1000-এর উপর হয়ে যায়। আমি সাপোজ বলতেছি 700-1000, আসলে শাড়ির প্রাইস এত কম হয় না হ্যান্ড প্রিন্টের শাড়ি। তো এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কত সূক্ষ্ম কাজ করতেছেন, আপনার টাইম কতটা লাগতেছে। সেক্ষেত্রে আবার রঙের একটা ব্যাপার থাকে। একটা পাঞ্জাবিতে রং করতে যতটা রং আপনার প্রয়োজন, অবশ্যই শাড়ির ক্ষেত্রে তার চেয়ে কয়েক গুণ বেশি প্রয়োজন রং। তবে আপনি প্রথমে হিসাব করে নেবেন যে টোটাল আপনার কস্ট কত পড়েছে। আপনার যদি টোটাল কস্ট 500 পড়ে, তারপরে আপনি হিসাব করবেন 500টা হাতে রেখে, তারপরে আপনি কতটা সময় ব্যয় করেছেন বা কত টাকা পেলে আপনার এই কাজের জন্য আপনি খুশি, সেটা অ্যাড করবেন। অবশ্যই চেষ্টা করবেন বিজনেস করলে যেন কোয়ালিটি ভালো থাকে। আপনার অবশ্যই টার্গেট থাকবে রিপিট কাস্টমার। নতুন কাস্টমারের চেয়ে বেশি টার্গেট রাখা উচিত রিপিট কাস্টমারের। রিপিট কাস্টমার তখনই আসবে যখন আপনার প্রাইস অ্যাভারেজ থাকবে, আপনার বিহেভিয়ার ভালো থাকবে, প্লাস হচ্ছে আপনার কাজের ধরন, ডিজাইন সব কিছু পারফেক্ট থাকবে। তো সবসময় চেষ্টা করা উচিত যেন আপনার এই কাস্টমারটা সেকেন্ড টাইম আপনার কাছ থেকে কিছু নেয়। এরকম মন মানসিকতা নিয়ে বিজনেস স্টার্ট করে আমার মনে হয় ভালো। আমি আগের ক্লাসে প্রাইস নিয়ে একটা ডিটেলসে আলোচনা করেছিলাম। আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা ভিডিওর কমেন্ট সেকশন থেকে আপনারা আগের ক্লাসগুলো দেখে আসবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমি আমার পেজ লিঙ্কটা হচ্ছে কমেন্ট সেকশনে অ্যাড করে দিব, প্লিজ চেক করে নেবেন। তো আমার এই শাড়িটার ব্যাপারে বলি, এটা একটা স্টারি নাইট থিমের শাড়ি ছিল। আপনারা যখন বিজনেস করবেন এরকম কিছু কাস্টমার থাকবে যারা হচ্ছে আপনাকে কোনো রেফারেন্স পিক দেবে না, তারা হচ্ছে আপনাকে মুখে বর্ণনা করবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কিছু সিগনেচার ডিজাইন আছে যেটা হচ্ছে সবার জন্যই সেম, যেমন স্টারি নাইট থিমের কাজগুলো একটা কমন একটা কাজ, এটা সবার জন্য সেম। আপনাকে মুখে বললেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কী ধরনের কাজ করতে হবে। আবার অনেক কাস্টমার থাকবে যারা হচ্ছে বর্ণনা করবে ফুল, লতা পাতায় কী টাইপের ফুল, ওরকম মুখের উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের কাজটা করতে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। আমি কিছুদিন আগে একটা শাড়ি করেছিলাম কদম ফুলের, সেখানে আপুর বর্ণনার সাথে মিল রেখে আমি কাজ করেছিলাম। আর সেটা নিয়েও টুকিটাকি ভিডিও আমার পেজে আছে, আপনারা একটু দেখে নেবেন। এবার আসি আমরা শাড়ির ক্ষেত্রে যেই সমস্যাটা হয়, শাড়ির ক্ষেত্রে অনেক চিকন দাগ পাবেন যেগুলো অনেক বেশি থাকে। যেমন এখানে আমি সাদা দাগগুলো দিচ্ছি, এখানে হিসাব করে শেষ করা যাবে না, এখানে আমি কত হাজার দাগ দিয়েছি। অবভিয়াসলি এই দাগগুলো আমার উপরে সেকেন্ড বার বা সেকেন্ড লেয়ার দেওয়া আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। তো এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যেন একটা টানেই আপনার কাজ কমপ্লিট হয়ে যায়, সেকেন্ড বার যেন সেখানে আর কোনো দাগ দেওয়া না লাগে। তো প্রথমে লক্ষ্য রাখতে হবে যেন কালারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। অবভিয়াসলি পাতলা কালারগুলোই হচ্ছে আগে শুকিয়ে যায় আর শুকানোর পর হালকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে ঘন একটা কালার নিতে হবে। তারপরে হচ্ছে কালারটা তুলিতে পরিমাণটা বেশি করে নিতে হবে। নর্মালি আমরা চিকন দাগের ক্ষেত্রে শিখিয়েছিলাম যে তুলিতে অল্প করে কালার নিয়ে কালারটা পাতলা করে হাতের উপর প্রেশার দিয়ে তুলির উপর কোনো রকম প্রেশার না দিয়ে কাজ করার জন্য। আর এক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা ঠিক উল্টো, আপনাকে এখানে হচ্ছে কালারটা ঘন নিতে হবে, তারপরে হচ্ছে অনেকটা পরিমাণ কালার নিতে হবে যেন তুলির সামনের অংশে অনেকটা কালার থেকে যায়। তারপরে হচ্ছে আপনাকে এখানে তুলিতেই প্রেশারটা দিয়ে কাজটা করতে হবে। সেক্ষেত্রে তুলির প্রেশারটা খুব বেশি দেবেন না, তবে সম্পূর্ণ প্রেশারটা হাতের উপরও রাখা যাবে না, কিছুটা প্রেশার তুলির উপর দিয়ে কাজ করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে এখানে কালারটা ঘনত্ব ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে কালারের পরিমাণটা বেশি রাখতে হবে। তারপরে হচ্ছে আমার মনে হয় না সেকেন্ড বার কোনো দাগ দেওয়ার প্রয়োজন আছে।
পোস্টে আর অনেক ধরনের কোয়েশ্চেন থাকে, বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের অনেক কোয়েশ্চেন থাকে। আমি যখন নতুন বিজনেস স্টার্ট করেছিলাম আমারও প্রচুর কোয়েশ্চেন ছিল। আসলে তখন এরকম কেউ ছিল না যে আমাকে হেল্প করবে, নিজে নিজে বুঝতে হয়েছে। আবার অনেক জায়গায় হচ্ছে না বোঝার কারণে অনেক ভুল করছি, লস হয়েছে, তারপরে হচ্ছে নিজে নিজে বুঝতে পারছি। তো এটা একটা বড় পাওয়া যে কেউ যদি একটু হেল্প করে। তবে দু একজন ছিল যারা টুকিটাকি দু একটা বিষয় আমাকে বলে দিছিল। এর বাইরে আমার আশেপাশে কেউ বিজনেস করতো না, বিধায় আমার এই ব্যাপারে কোনো ধরনের জ্ঞান ছিল না। তো এটা স্বাভাবিক, আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, আপনারা নির্দ্বিধায় হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে কোয়েশ্চেনগুলো করতে পারেন। আর যদি কোনো কারণে আমি স্কিপ করে যাই বা আমার চোখে না পড়ে, আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। তবে আরেকটা আপুর কোয়েশ্চেন ছিল যে পেজ কীভাবে খুলতে হয়। পেজটা খোলাটা হচ্ছে আমি একটা ভিডিও করে দেখিয়ে দিব। আর তাছাড়া আপনি যদি একটু প্রফেশনালি পেজটা খুলতে চান, আমার মনে হয় যারা একটু বেশি ভালো বুঝে, আমি পেজ যতটা সম্ভব চেষ্টা করব। তবে কিছু জিনিস থাকে, সেট আপ থাকে, এটা প্রফেশনালি করালে আমার মনে হয় বেশি ভালো হয়। তাও আমি একটা ভিডিও অথবা পোস্ট করে দেখিয়ে দিব যে কীভাবে পেজটা খুলতে হয়। যারা বিজনেস করতে চান অবভিয়াসলি পেজ খুলতে হবে। পেজ হচ্ছে আপনার শপের মতো। ট্রাস্ট করার জন্য আপনাকে মাস্ট বি একটা পেজ থাকতে হবে। কাস্টমার আপনাকে নর্মালি ট্রাস্ট করবে আপনার পেজ দেখে। আপনার যদি পেজ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ট্রাস্ট করতে পারবে না, অথবা ভাববে হচ্ছে আপনি রিসেলারের কাজ করতেছেন। তো পেজটা সবাই খুলে নেবেন যাদের হচ্ছে বিজনেস করার ইচ্ছা আছে। আর আমাদের যে বেসিক ক্লাসগুলো চলতেছে হ্যান্ড প্রিন্টের, আর কয়েকটা ক্লাস পরে হচ্ছে বেসিকটা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আলোচনা করে সকলের সাথে ডিসিশন নেব যে আমরা কি কোনো অ্যাডভান্স লেভেলের ক্লাস দিব কি না। মানে হ্যান্ড প্রিন্টের রিলেটেডই, কিন্তু কিছু কাজ থাকে অনেক জটিল বা একটু বেশি অ্যাডভান্স লেভেলে, সেই বিষয়ে ক্লাস দিব কি না সেটা অনেকেই চাচ্ছে, আবার অনেকেই কোনো রেসপন্স করতেছে না। সেই জন্য আমি একটু ওয়েট করতেছি। যদি সবার রেসপন্স পাই তাহলেই হচ্ছে আমরা ক্লাসটা আনবো। তবে সেক্ষেত্রে অবশ্যই বেসিকটা শেষ হবে, তারপর আমরা শুরু করব। বেসিকের ক্ষেত্রে আমরা মূলত শিখতে পারছি যে কিভাবে হ্যান্ড প্রিন্ট স্টার্ট করা যায়, বা কিভাবে হচ্ছে কাজের যে মূল ধরনটা সেটা শিখতে পারছি। কিন্তু অ্যাডভান্স হতে হবে, আর একটু ভালো করতে হবে যারা বিশেষ করে বিজনেস করবেন, সেটা নিয়ে ক্লাস আমরা ইনশাল্লাহ দিব। আমার ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে। একটা শাড়িতে অনেক অ্যানকে লাগে, সেই তুলনায় আমি এই শাড়িটাতে খুব কম অ্যানকে ইউজ করেছি। তার প্রধান কারণ হচ্ছে এখানে প্রতিটা কাজ খুব চিকন চিকন, বা হচ্ছে আমি যে স্ট্রেটনারটা এঁকেছি তার আশেপাশে যে দাগগুলো সেগুলো আমাকে ঘন কালার দিয়ে করতে হয়েছে, সেজন্য এখানে অ্যানকের পরিমাণটা কম। তবে শাড়ি করার ক্ষেত্রে যারা একটু বড় বড় ফুল করতে চান সেখানে প্রচুর অ্যানকে লাগবে। তো যারা শাড়ি করতে চাচ্ছেন অ্যানকের স্টক রাখবেন অবশ্যই, তারপরে হচ্ছে অন্য জিনিস রাখবেন। কারণ হচ্ছে শাড়িতে আপনাকে রঙটা পাতলা করেই করতে হয় বেশিরভাগ সময়। এটা একটু বিপরীতধর্মী ছিল, সেই জন্য হচ্ছে আমার অ্যানকেটা বেশি লাগে নাই। শাড়ি নিয়ে ভিডিও আমি মূলত এখানে দিয়েছি যে শাড়িটার একটা বেসিক ধারণা দিলাম, কিছু ইনফরমেশন মুখে দিয়ে দিলাম। তবে শুধুমাত্র ভিডিওর উপর ফোকাস করে আজকে এটা ক্লাসটা দেইনি। তবে শুধু ডিজাইনের উপর ভিত্তি করে সম্পূর্ণ একটা শাড়ির ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর এটা ছিল আমার শাড়ির ফাইনাল লুক। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।